আপনার সোর্স অফ ফান্ড যদি সেটা ভ্যালিড না হয়, একটা 100 আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। কারণ ভিসা অফিসার দেখবে, যখন দেখবে যে আপনার ম্যাচুরিটি কম, মানে অ্যাটলিস্ট তো আপনি 6 মাসের ম্যাচুরিটি থাকলে তখন ভিসা অফিসার আপনাকে কোনো রকম প্যারা দিবে না। কারণ ও তো বলবে দূর, ও 6 মাস ধরে ব্যাংকে টাকা পড়ে আছে, তার মানে অত বড় খোলা। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো অনেকে বলতেছে যে ভাইয়া ভিসা রিজেক্ট হচ্ছে যে সোর্স অফ ফান্ডের কারণে। সো সোর্স অফ ফান্ড একটু ক্লিয়ার করেন যে সোর্স অফ ফান্ড নাকি আপনার ফ্যাক হলে নাকি ভিসা রিজেক্ট করে দেয় বর্তমানে। এখন সোর্স অফ ফান্ড নিয়ে কি সমাধান দেওয়া যায় একটু যদি আমাদেরকে ভিডিওতে বলতেন, তাহলে আমরা ওইভাবে সোর্স অফ ফান্ড দেখাইতাম। তো সবাই দেখতেছি এই বিষয় নিয়ে আমাকে অনেক পেজে মেসেজ দিছিল। সো আজকে চিন্তা করলাম একটা ভিডিও বানাই এই টপিক নিয়ে। আপনাদেরকে বলেছিলাম যে অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসার, টুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনার হচ্ছে সোর্স অফ ফান্ড, এসওপি, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে হচ্ছে এসওপি, সোর্স অফ ফান্ড, আপনার ডকুমেন্টস, এগুলো আপনার হচ্ছে আপনার মেইন জিনিস ভিসা হওয়ার ক্ষেত্রে। এখন এগুলো যদি ঠিক না থাকে তাহলে আপনার জীবনে ভিসা হবে না। আপনার যত কোটি টাকা দেখান, যাই দেখান না কেন, অথবা আপনার একাডেমিক রেজাল্ট যাই যতই হোক না কেন, অথবা আপনার একাডেমিক রেজাল্ট অথবা যত স্কোর ভালো হোক না কেন, যদি মেইন জিনিসগুলো যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার রিজেক্ট হওয়ার চান্স একদম হাই থাকে। আজকে ক্লিয়ার করে দিচ্ছি যে আপনারা সোর্স অফ ফান্ড কি দেখাতে পারেন, বা যদি আপনি ফ্যাক সোর্স অফ ফান্ড দেখেন আপনার কি সমস্যা হতে পারে, বা ভিসা আপনার রিজেক্ট হবে কিনা। আজকে আমি সেটা ক্লিয়ার করে দেবো আপনাদেরকে। দেখেন, গত বছরে কিন্তু অনেক ভিসা রিজেক্ট হয়েছে, এবারও হচ্ছে। 23, 24 প্রচুর ভিসা রিজেক্ট হয়েছে শুধু এসওপি, সোর্স অফ ফান্ড, ডকুমেন্টস প্যাক থাকার কারণে। আবার অনেকে দেখতেছি ব্যাংক ম্যাচুরিটি না হওয়ার পরে, মানে এফডিআর যখন ম্যাচুরিটি না হয়, যার কারণ হচ্ছে ভিসা রিজেক্ট করে দেয়। ভিসা অফিসার তো বুঝে, ও তার মানে এগুলোর সম্পর্কে তার আইডিয়া ভালো, যেহেতু সে ভিসা অফিসার, সে তো জানে যে এটা কোনটা ফ্যাক কোনটা রিয়েল, সে মোটামুটি গেস করে ফেলে দেখলে মতো। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যারা নেক্সট ইনটেকগুলোতে আসবেন, বিশেষ করে ফেব্রুয়ারি ইনটেক অথবা জুলাই ইনটেক, এর আগে কয়েকটা ইনটেক আছে যেমন সেপ্টেম্বর, আগস্ট, এরপর হচ্ছে নভেম্বর, এগুলোতে তেমন একটা স্টুডেন্ট আসে না, খুব কম স্টুডেন্ট আসে। তো আমাদের যে জিনিসটা ভুল হয় সেটা হচ্ছে যে আমাদের সোর্স অফ ফান্ডটা আমরা ঠিকভাবে দেখাতে পারি না। এখন দেখা গেছে আপনাদের এজেন্সি বলে যে ঠিক আছে, তোমার 1 মাসের ম্যাচুরিটি দিয়ে তুমি ভিসা লস করে দাও, অথবা দেখা গেছে 15 দিনের ম্যাচুরিটি দিয়ে ভিসা লস করে দাও। এখন আপনি যদি 15 দিনের ম্যাচুরিটি নিয়ে যদি ভিসা লস করেন, আপনার সোর্স অফ ফান্ড যদি সেটা ভ্যালিড না হয়, একটা 100 আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। কারণ ভিসা অফিসার দেখবে, যখন দেখবে যে আপনার ম্যাচুরিটি কম, মানে অ্যাটলিস্ট তো আপনি 6 মাসের ম্যাচুরিটি থাকলে তখন ভিসা অফিসার আপনাকে কোনো রকম প্যারা দিবে না। কারণ ও তো বলবে দূর, ও 6 মাস ধরে ব্যাংকে টাকা পড়ে আছে, তার মানে অত বড় খোলা, ওর টাকা ভরপুর। তখন ওর এত মাথা ব্যথা নাই, ও দেখবো না আপনার এটা নিয়ে এত মাথা কামানো, এটা নিয়ে তার এত মাথাতে থাকবে না। যদি আপনার দেখা গেছে 6 মাসের নিচ্ছে, 4 মাস 5 মাস হইলেও মোটামুটি সে কনসিডার করবে। বাট 3 মাস হইলে সমস্যা আছে। 3 মাস হইলে 3 মাস থেকে, মানে 3 মাস, 2 মাস, 1 মাস, 3 মাস তো মোটামুটি সে তাও একটু কনসিডার করতে পারে। বাট 2 মাস 1 মাস দেখালে সে ফাইলটা খুব ভালোভাবে দেখে ভিসা অফিসার। ব্যাংকে মেইল পাঠায় যে ব্যাংকে টাকাটা ঠিক, মানে যে টাকাটা আছে ওটাকে ওর কিনা। তারপর ও অনেক রিসার্চ করে, তারপর ভিসা অফিসার আপনার অনেক জাস্টিফিকেশন করবে। কারণ ও তো আপনার এমনি মুখ দেখে মতো তো বিষয় দিবে না, কারণ ওরা হচ্ছে আপনার ডকুমেন্টসের উপর টিফিন করে বিষয় দেয়। ডকুমেন্টস, ফাইল, আপনার একাডেমিক রেজাল্ট সব কিছু। তো মেইন পয়েন্ট হচ্ছে যে আপনার এসওপি, আপনার ফান্ড, সোর্স অফ ফান্ড, ডকুমেন্টস, এগুলো হচ্ছে মেইন জিনিস। তো এখন আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনি মাস্ট সোর্স অফ ফান্ডটা সুন্দর করে দেখাবেন। দেখেন, আপনি যদি 60 লাখ টাকা, 65 লাখ টাকা যদি ব্যাংকে রাখেন বা ব্যাংকে দেখান, তো 60-65 লাখ টাকা যদি ব্যাংকে রাখেন এফডিআর জন্য, এখন দেখেন আপনি যদি 60-65 লাখ যদি এফডিআর আপনার থাকে, এখন আপনি যদি দেখান 6 মাসের জন্য, সেক্ষেত্রে আপনাকে একটা মানে সোর্স অফ ফান্ড নিয়ে আপনার এত ফেয়ার রাখা লাগবে না। আপনি যে কোনো একটা ল্যান্ড সেল, যে কোনো একটা দিলে হবে। কিন্তু আপনি যদি 2 মাস বা 1 মাস একটা যদি দেন, তাহলে আপনার একটা স্ট্রং একটা মানে ভ্যালিড একটা সোর্স অফ ফান্ড দিতে হবে, যেটা ফ্যাক হইতে পারবে না, রিয়েল দিতে হবে। তাইলে হবে আপনার ভিসা হওয়ার, রিজেক্ট হওয়ার চান্স একটু কমবে। বাট আপনি অল্প সময় নিয়ে, মানে অল্প সময় ম্যাচুরিটি নিয়ে যখন ভিসা লস করবেন, এরপর যদি আপনি ফ্যাক একটা সোর্স অফ ফান্ড দেন, সেক্ষেত্রে আপনার মানে ভিসা রিজেক্ট হওয়ার চান্স একদম হাই। এখন একটা ভিসা রিজেক্ট হলে তো আপনার সাথে 4.5 লাখ থেকে 5 লাখ টাকা শেষ, সাথে শেষ, সময় শেষ, সব শেষ। তো যে জিনিসটা বলবো, যদি ম্যাচুরিটি কম থাকে সেক্ষেত্রে আপনি একটা ভ্যালিড একটা মানে সোর্স অফ ফান্ড দেখাবেন, তাহলে ভিসা অফিসার এত প্যারা দিবে না, বা ও কনসিডার করবে। তাহলে ভিসা অফিসার প্যারা দিবে না, তাহলে সে বুঝবে না ঠিক আছে, ফান্ড ঠিক আছে। যদি আপনার সোর্স অফ ফান্ড যদি আপনার ভ্যালিড না হয়, ফ্যাক হয়, তখন সে আপনার ভিসার সাথে রিজেক্ট করে দিবে। এই ক্ষেত্রে দেখা গেছে কি, আমরা অনেকে অল্প মাসে ম্যাচুরিটি নিয়ে, ধরেন 2 মাস, 1 মাস, 15 দিন,
এরকম অল্প মাসের অল্প দিনের ম্যাচুরিটি নিয়ে আমরা বিশাল লস করে দিই। আর দেখা দিই কি যেগুলো কমন, যেমন ল্যান্ড সেল প্রচুর দেখায়, যার কারণে বিশাল বিশাল রিজেক্ট করে অনেক বেশি। কি রে, সব বাংলাদেশে কি শুধু ল্যান্ড সেল নাকি? আর কোনো কিছু নাই? মানুষের শুধু জমি বিক্রি করে মানুষের বাংলা, ওরা তো নিজেরা তো বুঝে যে কি রে, বাংলাদেশের মানুষ শুধু কি জমি বিক্রি করে কি অস্ট্রেলিয়া আসে নাকি? সো এগুলো আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে যখন আপনি বিশাল লস করবেন। পরামর্শ আপনাদের জন্য থাকবে, সেটা হচ্ছে যে আপনারা যারা নেক্সট ইন্ডিগুলোতে বিশাল লস করবেন, অবশ্যই আপনাদের ওই যে ম্যাচুরিটি যাতে ঠিক থাকে, প্লাস হচ্ছে যে আপনার সোর্স অফ ফান্ডটা যাতে ভ্যালিড একটা সোর্স অফ ফান্ড দেখান, সেক্ষেত্রে আপনার বিশাল রিজেক্ট হওয়ার চান্স অনেক হাই থাকবে। তো অনেকে আমাদের জিজ্ঞেস করছেন যে ভাই আপনার 3 মাসের ম্যাচুরিটি নিয়ে কি আমরা বিশাল লস করবো কিনা, বা লস করলে সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে। দেখেন 3 মাসের ম্যাচুরিটি যদি নিয়ে যদি লস করেন সেক্ষেত্রে কোনো সমস্যা না, বাট সমস্যা যেটা সেটা হচ্ছে আপনার জেনুইন যদি সোর্স অফ ফান্ড যদি জেনুইন না হয়, সেক্ষেত্রে আপনার রিজেক্ট হওয়ার চান্স অনেক হাই থাকবে। এখন আপনি এত মাস সময় আইএলস দিলেন, এত মাস ধরে, এরপরে আপনি কিনা ডকুমেন্টস রেডি করলেন, আপনার আবার 4-5 লাখ টাকা যদি লস যায়, মানে সময় গেল, টাকাও গেল, যদি আপনার সোর্স অফ ফান্ড যদি ঠিক না থাকে। তো আমি একদিন আপনাদেরকে বলবো যে সোর্স অফ ফান্ড কীভাবে দেখাবেন, তারপর কই থেকে দেখাবেন, আমি সব একদিন বলে দিব আপনাদেরকে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো অবশ্যই যারা নেক্সট দিনগুলোতে আসবেন, যাদের হাতে সময় কম অথবা যাদের পর্যাপ্ত সময় আছে, বা এটা রাখবেন যে আপনার এফডিআ যাতে মোটামুটি 6 মাস হয়, 6 মাস না হলে যাতে 4-5 মাস হয়। আর যদি 3 মাসে দেখেন তাহলে অবশ্যই ট্রাই করবেন যাতে আপনার এফডিআরটা অবশ্যই ট্রাই করবেন যাতে সোর্স অফ ফান্ডটা আপনার ভ্যালিড হয়। সোর্স অফ ফান্ড যদি ভ্যালিড না হয়, সেক্ষেত্রে আপনার বিশাল রিজেক্ট হওয়ার চান্স একদম হাই থাকবে। তো অনেকে আমাকে এটা প্রশ্ন করছে, ভাই এফডিআর জন্য কোন ব্যাংক বেস্ট। আর দেখেন, এক একটা ব্যাংক, এখন বাংলাদেশে ব্যাংকের অভাব নেই। সো আমি স্পেসিফিক কোনো ব্যাংকের কথা বলবো না, আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে এফডিআর করতে পারেন, সেটা আপনার উইশ। বাট আমি বলতে চাই না বা আমি রিকমেন্ড করি না, কারণ এটা আমার কাজও না। কারণ আমি এখন যদি কোনো একটা ব্যাংকে রিকমেন্ড করি, সবাই বলবে, আমি এখন যদি কোনো একটা ব্যাংকে রিকমেন্ড করি, তখন সেক্ষেত্রে সবাই বলবে যে আমি প্রমোশন করতেছি বা আমি ওদের থেকে টাকা খাইছি, সো আমি ইন্টারেস্টেড না। তবে দেখেন, আমি এটাও বলবো যে কিছু ব্যাংক আছে রেড লিস্টে, মানে ব্লক লিস্টে আছে। সো এগুলোতে যদি আপনি এফডিআই করেন, সেক্ষেত্রে কিন্তু ওরা আপনার ফাইলটারে অনেক জ্বালাফালা করে ফেলবে বিষয় অফিসার, কারণ ওরা জানে, কিছু ব্যাংক ওরা জানে যে এখান থেকে ওরা এফডিআই করে, লোন নেয়। সো আমার যে সাজেশন থাকবে সেটা হচ্ছে, আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানে এফডিআই করেন, তাদের সমস্যা নেই, বাট যাতে সেই ব্যাংকটা যাতে ব্লক লিস্টে না থাকে, এটা মাথায় রাখবেন। ভালো থাকেন, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই পেজে নক দিবেন যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারে। তো সবাই ভালো থাকেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।